হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আব্দুল বারিক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এনকেএসি একাডেমির একটি নতুন ভিডিওতে। আজকে আমরা সলভ করতে চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে 2023-24 সেশনের হিসাব বিজ্ঞানের সবগুলো প্রশ্নের প্রথম 3টি প্রশ্ন। সো সবগুলো প্রশ্ন যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, শাপলা লিমিটেড কোম্পানির নিট চলতি মূলধন দেওয়া রয়েছে 1,80,000 টাকা এবং তাদের চলতি অনুপাত দেওয়া রয়েছে 3:2 এবং তারা প্রশ্নে চেয়েছে যে ব্যবসায়ের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে আমাদের কি করতে হবে, ইনফরমেশনসগুলো আগে লিখে নিতে হবে। তো শাপলা লিমিটেড কোম্পানির চলতি মূলধন দেওয়া রয়েছে, চলতি মূলধন হচ্ছে 1,80,000 টাকা এবং আরেকটি ইনফরমেশন দেওয়া রয়েছে যা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাত হচ্ছে 3:2। মজার বিষয় কি হচ্ছে, আমরা কিন্তু জানি যে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, কিন্তু এখানে কিন্তু চলতি সম্পদও দেওয়া নেই, চলতি দায়ও দেওয়া নেই। কিন্তু আমরা আরেকটি সূত্র জানি যা হচ্ছে চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এখানে কিন্তু চলতি মূলধন দেওয়া রয়েছে 1,80,000 টাকা এবং আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে চলতি অনুপাত ইকুয়ালস টু যেহেতু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এবং এখানে 3:2 এর একটি অনুপাত দেওয়া রয়েছে, তাহলে এই 3 হচ্ছে আসলে চলতি সম্পদ এবং এই 2 হচ্ছে চলতি দায়। এর অর্থাৎ হচ্ছে যদি চলতি সম্পদের পরিমাণ হয় 3 টাকা তাহলে তার বিপরীতে চলতি দায় হবে 2 টাকা। সো আবার এখানে ধরা হয়েছে চলতি মূলধন 1,80,000 টাকা, তাহলে কিন্তু আমরা ওই যে সূত্রটা বললাম যে চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, সেখান থেকে কিন্তু আমরা আরেকটি ফর্মুলা করতে পারি, সেটি হচ্ছে 3 - 2। যেহেতু 3 হচ্ছে চলতি সম্পদ এবং 2 হচ্ছে চলতি দায়, তাহলে 3 - 2 = 1, যা হচ্ছে কিন্তু আসলে সেই এই চলতি মূলধনের অনুপাত। তাহলে এখানে আমরা বুঝতে পারছি চলতি মূলধন হচ্ছে 1,80,000 টাকা এবং আমরা নির্ণয় করলাম চলতি মূলধনের অনুপাত হচ্ছে 1। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু আবার চেয়েছে যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এই 1,80,000 টাকা অর্থাৎ চলতি যে মূলধনটি রয়েছে তাকে ভাগ করতে হবে চলতি মূলধনের অনুপাত অর্থাৎ 1 দিয়ে। তাহলে আমরা আমাদের চেয়েছে কি চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো, এর জন্য গুণ করতে হবে চলতি সম্পদের যে অনুপাত অর্থাৎ 3, এই 3 দিয়ে গুণ করতে হবে। 1,80,000-কে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে তো ইজি 1,80,000 থাকবে এবং এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটি হবে 5,40,000 টাকা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে চলতি সম্পদের পরিমাণ 5,40,000 টাকা। তো তোমরা আমাকে আরেকটি প্রশ্ন করতে পারো, যেটি হচ্ছে ভাইয়া যদি চলতি দায়ের পরিমাণ চাইতো তাহলে কি করতাম। তাহলে খুবই সিম্পল, জাস্ট এই 1,80,000-এর সাথে এই চলতি সম্পদের 3 গুণ না করে চলতি দায়ের 2টি গুণ করে দিতাম, তাহলে আমরা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারতাম। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো 2 নম্বর প্রশ্নটি সলভ করা যাক। 2 নম্বর প্রশ্নে আমাদের চেয়েছে কি, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দাও। আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে অনুপার্জিত আয়টা কি আসলে। তো অনুপার্জিত আয়টা হচ্ছে যে আয়টি এখনো অর্জিত হয়নি কিন্তু সেটির যে বেনিফিট অর্থাৎ টাকাটা আগে আমরা পেয়ে গেছি কিন্তু সেই আয়টা আসলে অর্জিত হয়নি, তার মানে যে আমাদের টাকাটি দিয়েছে তাকে আমরা এখনো সেবা প্রদান করিনি, তো সেটি হচ্ছে অনুপার্জিত আয়। সো ফার্স্ট আমাদের জানতে হবে অনুপার্জিত আয়ের নরমাল জাবেদাটা কি। অনুপার্জিত আয়ের নরমাল জাবেদারা হচ্ছে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ যদি নগদে টাকা পাই তাহলে হবে নগদান হিসাব ডেবিট, যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাই তাহলে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, এবং বিপরীত পাশে হচ্ছে অনুপার্জিত আয় ক্রেডিট। অনুপার্জিত আয় ক্রেডিট হওয়ার কারণ হচ্ছে অনুপার্জিত আয় একটি দায়, কারণ আয়টি যেহেতু অর্জিত হয়নি তাহলে সেই টাকাটা কিন্তু আমাদের কাছে একটি দায়, তো দায় বৃদ্ধি অবশ্যই ক্রেডিট হবে, এর জন্য সেই জাবেদাটি হচ্ছে নগদ বা ব্যাংক হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। এবং আমাদের আরেকটি জাবেদা জানতে হবে এটি বোঝার জন্য, সেটি হচ্ছে যদি নর্মাল আয় হতো বা সেবা আয় হতো তাহলে সেটি জাবেদা কি হতো, সেখানেও নগদ বা ব্যাংক হিসাব ডেবিট হতো, কারণ টাকা বা ব্যাংকের মাধ্যমে আমরা পেতাম টাকা, সো সেটি সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য ডেবিট হতো। এবং অপর পাশে অনুপার্জিত আয়টা হতো না, কারণ সেখানে তো আমরা আয়টি অর্জিত হতো, এর জন্য সেখানে হতো আয় বা সেবা হিসাব ক্রেডিট, কারণ আয়টি বৃদ্ধি পেলে অবশ্যই ক্রেডিট হয় সেটা আমরা জানি। এবং আমাদের এখানে চেয়েছি কি যে সমন্বয় দাখিলা দাও। এখন সমন্বয় দাখিলা মানে কি সেটিও বুঝতে হবে আমাদের। সমন্বয় দাখিলা মানে হচ্ছে যে আয়টি আমাদের অনুপার্জিত ছিল সেটি আসলে অর্জিত হয়ে গিয়েছে, সো আয়টি যেহেতু অর্জিত হয়েছে তাহলে কি হবে, অনুপার্জিত আয়টা হ্রাস পাবে
অর্থাৎ দায়টি হ্রাস পাবে, এর জন্য দায় হ্রাস মানে অবশ্যই ডেবিট হবে। তাহলে হচ্ছে অনুপার্জিত আয় হিসাব ডেবিট হবে, এবং তার বিপরীতে কি হবে, যেহেতু আমাদের আয়টি অর্জিত হয়ে গেছে তাহলে আয় বা সেবা হিসাব ক্রেডিট হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমন্বয় দাখিলা জাবেদাটি হচ্ছে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, সেবায় বা আয় হিসাব ক্রেডিট। বাট আরো মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের অপশনে আমরা দেখতে পাচ্ছি জাবেদাও চাই নাই। সেই জাবেদার ফলে ব্যবসায়ের যে হিসাব কাঠামো তার কি কি পরিবর্তন হবে সেটি চেয়েছে। তাহলে আমরা দেখতে পারি অনুপার্জিত আয় যদি হ্রাস পায় তাহলে দায়টি পাবে হ্রাস পাবে, সো আমাদের দায়টি হ্রাস পাবে, এবং বিপরীত পাশে যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে বা সেবায় বৃদ্ধি পাচ্ছে তাহলে রাজস্ব আয় বা সেবায় বা আমরা ইজিলি বলতে পারি সেটি হচ্ছে আয়টা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে দায় হ্রাস পাবে এবং রাজস্ব আয়টি বৃদ্ধি পাবে ব্যবসায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই অ্যান্সারটি রয়েছে অপশন এ তে, দায় হ্রাস করে এবং রাজস্ব আয় বৃদ্ধি করে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে এ। সো বন্ধুরা, আজকে আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? আমাদের অপশনে দেওয়া রয়েছে অগ্রিম ভাড়া, অপশন বি তে দেওয়া রয়েছে প্রাথমিক খরচ, অপশন সি তে দেওয়া রয়েছে অবচয়, এবং অপশন ডি তে দেওয়া রয়েছে পুরাতন গাড়ির পুনঃসংস্করণ ব্যয়। আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় খরচটা আসলে কি। সো যে খরচটি প্রকৃতপক্ষে মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু সেটির যে প্রভাবটা সেটি আমাদের বর্তমান হিসাবকালে না থেকেও পরবর্তী হিসাবকালেও তার প্রভাবটি থেকে যাবে, সেটি হচ্ছে মূলত বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। যেমন আমরা একদম কমন বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলতে পারি সেটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনটি আমরা 3-4 বছরের জন্য নিয়ে থাকি, তবে সেটির যে বর্তমান যে আমরা সেই প্রভাবটি পাচ্ছি সেটি এই বছরে না পেয়েও সেই বিজ্ঞাপনের প্রভাবটি কিন্তু পরবর্তী বছরে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যে বিজ্ঞাপনের টাকাটা দিব, অর্থাৎ আমরা যদি 30,000 টাকা দিয়ে থাকি সেই বিজ্ঞাপন কোম্পানিকে, এই 30,000-এর মধ্যে বর্তমান বছরে ধরো যে 5,000 টাকা রয়েছে বর্তমান হিসাবকালের জন্য, সেই বর্তমান হিসাবকালের 5,000 টাকাই কিন্তু আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু বাকি যে 25,000 টাকা আমরা দিলাম ওটি কিন্তু আমাদের খরচ, কিন্তু যেহেতু সেটির প্রভাব বা সেটির লাভ আমরা এই হিসাবকালে পাচ্ছি না, তাহলে সেটি আমাদের জন্য বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। এবং আরো 2-3টি রয়েছে, যেমন হচ্ছে প্রাথমিক খরচ। ব্যবসা শুরু করার সময় অর্থাৎ একটি কোম্পানি স্টার্ট করার সময় যে পরিচালক বৃন্দ যে খরচগুলো করে থাকে সেটি কিন্তু প্রাথমিক খরচ। এবং আরেকটি হচ্ছে যে ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং নতুন পণ্য গবেষণা ব্যয়, সেগুলো কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। তো আমরা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক খরচটি দেওয়া রয়েছে বিতে। সো আমাদের অ্যান্সারটি হবে কিন্তু বি, প্রাথমিক খরচ। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া একভাবে আমরা বিলম্বিত বলতে পারি, তবে সেই অগ্রিম ভাড়াটা কিন্তু আমরা চলতি সম্পদের মধ্যে ইনক্লুড করি, তাহলে এখানে কিন্তু অগ্রিম ভাড়াটা হবে না। আবার সিতে দেখতে পাচ্ছি অবচয়। অবচয়টা আমরা অলওয়েজ জানি যে অবচয় একটি ব্যবসার জন্য ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, সো সেটি কিন্তু অবচয় হবে না বিলম্বিত। এবং ডিতে আরেকটি দেখতে পাচ্ছি পুরাতন গাড়ির পুনঃসংস্করণ ব্যয়। এখন আমাদের বিষয়টি জানতে হবে যে পুনঃসংস্করণ এবং মেরামতের মধ্যে পার্থক্য কি। যদি এখানে বলতো যে পুরাতন গাড়ির মেরামত ব্যয়, তাহলে হয়তো মুনাফা জাতীয় ব্যয়, এবং পুরাতন গাড়ির পুনঃসংস্করণ ব্যয় যেহেতু বলেছে তার মানে এটি মূলধন জাতীয় ব্যয়। তো মুনাফা হোক বা মূলধন হোক, এখানে কিন্তু বিলম্বিত কোনোটাই না, তাহলে এটিও হবে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি কিন্তু সেই বি, প্রাথমিক খরচ। তাহলে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় খরচটা হচ্ছে অপশন বি, প্রাথমিক খরচ। আশা করি 3টি প্রশ্নই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি কেমন লাগলো তাও আমাদের কমেন্টে জানাতে পারো। এবং আশা করি পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে।